পৃষ্ঠা 63। সামাজিক শিখন তত্ত্বের ধাপ। বান্দুরা সামাজিক শিখনের জন্য 4টি ধাপের কথা উল্লেখ করেছেন। 1. মনোযোগ। মডেলের আচরণের প্রতি মনোযোগ দেওয়া শিখনের প্রথম ধাপ। এটি নিশ্চিত করে যে শিক্ষার্থী বা পর্যবেক্ষক মডেলের আচরণ সঠিকভাবে বুঝতে বা শিখতে পারবে। উদাহরণস্বরূপ, একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থী যদি শিক্ষকের ব্যাখ্যার প্রতি সম্পূর্ণ মনোযোগ না দেয়, তবে সে সঠিকভাবে শিখতে পারবে না। 2. স্মরণ শক্তি। শিখন তথ্যকে মনে রাখা এই পর্যায়ের মূল উদ্দেশ্য। শিক্ষার্থী যে আচরণ দেখেছে তা সঠিকভাবে মনে রাখলে পরবর্তী সময়ে সেটি পুনরায় করতে পারবে। স্মরণশক্তি বৃদ্ধির জন্য মডেলের আচরণকে পরিষ্কার এবং পুনরাবৃত্তিমূলকভাবে উপস্থাপন করা প্রয়োজন। 3. পুনরুৎপাদন। এটি সেই পর্যায় যেখানে শিক্ষার্থী তার পর্যবেক্ষিত আচরণকে নিজেই প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি তার শিক্ষকের দেখানো গণিতের সমাধান পদ্ধতি দেখে, তবে সে সেই পদ্ধতি অনুসরণ করে নিজে একটি সমস্যা সমাধান করতে পারবে। 4. প্রেষণা শিক্ষাকে দীর্ঘস্থায়ী এবং কার্যকর করে তোলে। ইতিবাচক ফলাফল বা পুরস্কার পাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষক বা অভিভাবকের প্রশংসা শিক্ষার্থীকে আরও ভালোভাবে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করে। বোবো ডল পরীক্ষা। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ হিসেবে বিখ্যাত বোবো ডল পরীক্ষা উল্লেখযোগ্য। এই পরীক্ষায় শিশুদের 2টি দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলকে এমন সব প্রাপ্তবয়স্কদের পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছিল যারা বোবো ডল একটি বড় পুতুল এর উপর আক্রমণাত্মক আচরণ করছিল। দ্বিতীয় দলকে এমন সব প্রাপ্তবয়স্কদের পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছিল যারা বোবো ডলের সাথে নম্র আচরণ করছিল। পরীক্ষার ফলাফল দেখায় যে প্রথম দলের শিশুরা বোবো ডলের উপর আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করে, যেখানে দ্বিতীয় দলের শিশুরা নম্র আচরণ করে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে শিশুরা তাদের পর্যবেক্ষিত আচরণ অনুকরণ করে। শিক্ষাক্ষেত্রে সামাজিক শিখন তত্ত্বের প্রয়োগ। শিক্ষাক্ষেত্রে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বকে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। 1. মডেলিং বা উদাহরণ প্রদর্শন। শিক্ষক শিক্ষিকারা ভালো আচরণ শৃঙ্খলা এবং শিক্ষণ কৌশলের উদাহরণ হয়ে উঠতে পারেন। যেমন, গণিতের একটি সমস্যা সমাধানের সময় শিক্ষার্থীদের সামনে ধাপে ধাপে পদ্ধতি প্রদর্শন করা। পৃষ্ঠা 64। 2. গুরুত্বপূর্ণ আচরণ পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা সহপাঠীদের সাফল্য বা ব্যর্থতা থেকে শিখতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী একটি সৃজনশীল প্রকল্পে পুরস্কৃত হয়, তবে অন্য শিক্ষার্থীরাও সেই আচরণ অনুকরণে উৎসাহিত হবে। 3. ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া। বান্দুরার তত্ত্বে প্রেষণার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের ভালো আচরণ বা সঠিক উত্তরের জন্য প্রশংসা বা পুরস্কার প্রদান করলে তাদের শেখার আগ্রহ বাড়বে। তেমনি নেতিবাচক আচরণের জন্য নম্রভাবে পরামর্শ দিলে তারা সঠিক পথনির্দেশ পাবে। 4. দলগত কার্যক্রম এবং সহযোগিতামূলক শিখন।
দলগত কার্যক্রমে শিক্ষার্থীরা একে অপরের থেকে শিখতে পারে। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে একটি প্রকল্প দেওয়া, যেখানে প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান আদান প্রদান করবে। 5. হাতে কলমে শিখন। শিক্ষার্থীদের শুধু পর্যবেক্ষণ নয়, বরং শিখনের পর তা বাস্তবে প্রয়োগ করার সুযোগ দিতে হবে। যেমন বিজ্ঞান বিষয়ে পরীক্ষাগারে সরাসরি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দেওয়া। 6. দর্শন এবং শ্রবণ দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ। ভিডিও অ্যানিমেশন বা নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন ধারণা বুঝতে বা অনুকরণ করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 27। বান্দুরার বোবোডল পরীক্ষাটি বর্ণনা করো এবং এর গুরুত্ব লেখো। বান্দুরার বোবোডল পরীক্ষা। আলবার্ট বান্দুরা ছিলেন একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, যিনি সামাজিক শিখন তত্ত্বের প্রবর্তক। তিনি বিশ্বাস করতেন যে মানুষ কেবল নিজের অভিজ্ঞতার মাধ্যমে নয়, বরং অন্যদের আচরণ পর্যবেক্ষণ করেও শেখে। তবে এই ধারণা পরীক্ষামূলকভাবে প্রমাণ করার জন্য তিনি 1961 সালে বোবোডল এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। এই পরীক্ষা প্রমাণ করে যে শিশুরা কেবল পর্যবেক্ষণের মাধ্যমে সহিংস বা শান্তিপূর্ণ আচরণ শিখতে পারে। পরীক্ষার বিবরণ। 1. পরীক্ষার উদ্দেশ্য। বান্দুরা পরীক্ষা করতে চেয়েছিলেন শিশুরা কি শুধু অন্যদের আচরণ পর্যবেক্ষণ করেই তা শিখতে পারে, বিশেষ করে তারা যদি কোনো সহিংস আচরণ দেখে, তাহলে তারাও কি সেই আচরণ অনুকরণ করবে। 2. পরীক্ষায় অংশগ্রহণকারী। 3 থেকে 6 বছর বয়সী 72 জন শিশু বোবোডল পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে 36 জন ছেলে এবং 36 জন মেয়ে। এরা সবাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি নার্সারি স্কুলের শিক্ষার্থী ছিল। 3. পরীক্ষার ধাপ বা পর্যায়। বান্দুরা শিশুদের 3টি পৃথক দলে ভাগ করেছিলেন। রোমান 1। ধাপ বা পর্যায়। প্রথম দল আগ্রাসী মডেল। এই দলে শিশুরা এমন একজন প্রাপ্ত বয়স্ককে ব্র্যাকেটে মডেলকে দেখেছিল, যিনি কোনো বোবো পুতুলটিকে মারছিলেন, ঘুষি মারছিলেন এবং গালি দিচ্ছিলেন। মডেলটি পুতুলটিকে লাঠি দিয়ে আঘাত করছিল এবং বলছিল, ব্যাং, হিট ইট, কিক ইট। দ্বিতীয় দল ব্র্যাকেটে অহিংস মডেল। এই দলের শিশুরা এমন একজন প্রাপ্তবয়স্ককে দেখেছিলেন, যিনি বোবো ডলের সঙ্গে শান্তভাবে খেলছিলেন এবং কোনো রকম সহিংস আচরণ করেননি। তৃতীয় দল নিয়ন্ত্রণ দল। এই দলে শিশুদেরকে কোনো মডেল দেখানো হয়নি। রোমান 2। ধাপ বা পর্যায় 2 ব্র্যাকেটে পর্যবেক্ষণ পর্ব। শিশুদের একটি কক্ষের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিভিন্ন খেলনা রাখা হয়, যার মধ্যে একটি বোবো পুতুলও ছিল। এবার শিশুদের কিছুক্ষণ একা রেখে তাদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। রোমান 3। ধাপ বা পর্যায় 3 ব্র্যাকেটে ফলাফল বিশ্লেষণ পর্ব। আগ্রাসী মডেলের দল। এই দলের শিশুরা বোবো পুতুলকে মারধর করা শুরু করে এবং মডেলের মতোই গালি দিতে থাকে। তারা ব্যাং, হিট ইট, কিক ইট বলে চিৎকার করছিল। ছেলেরা বেশি সহিংস আচরণ করছিল, তবে মেয়েরাও কিছুটা অনুকরণ করছিল। অহিংস মডেলের দল। এই দলের শিশুরা বোবো পুতুলের সঙ্গে শান্তিপূর্ণভাবে খেলছিল। তারা সহিংস আচরণ করেনি, কারণ তারা সহিংস কিছু দেখেনি। নিয়ন্ত্রণ দল। এই দলের শিশুদের আচরণ মাঝামাঝি ধরনের ছিল, কারণ তারা কোনো মডেল দেখেনি। বোবোডল পরীক্ষার গুরুত্ব। 1. সামাজিক শিখন তত্ত্বের বৈজ্ঞানিক প্রমাণ।
বান্দুরার পরীক্ষা প্রমাণ করে যে মানুষের শিখতে গেলে কেবল পুরস্কার বা শাস্তির প্রয়োজন হয় না, বরং পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমেও শেখা সম্ভব। পৃষ্ঠা 65। 2. মিডিয়ার প্রভাবের প্রামাণ্য নিদর্শন। সহিংস টিভি শো, ভিডিও গেম বা সিনেমা শিশুদের উপর কী প্রভাব ফেলে তা বোঝার জন্য এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। যদি শিশুরা সহিংস কন্টেন্ট বা বিষয় বেশি দেখে, তাহলে তারাও আগ্রাসী আচরণ করতে পারে। 3. শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য। শিশুরা তাদের আশেপাশের শিক্ষক, অভিভাবক, বড় ভাই বোন, বন্ধুদের আচরণ থেকে শেখে। তাই শিক্ষক শিক্ষিকাদের উচিত ইতিবাচক আচরণ প্রদর্শন করা, যাতে শিশুরা ভালো মূল্যবোধ গ্রহণ করে। 4. পুরুষ ও নারীর ভূমিকার পার্থক্য। পরীক্ষায় দেখা গেছে ছেলেরা সহিংস আচরণে বেশি প্রবণ ছিল, যা সমাজে লিঙ্গভিত্তিক পার্থক্যের একটি প্রতিফলন। 5. নৈতিক শিক্ষার গুরুত্ব। পরীক্ষাটি বোঝায় যে শুধু শাস্তি দিয়ে নয়, বরং ভালো মডেল উপস্থাপন করেই শিশুদের আচরণ শেখানো সম্ভব। শিশুরা কেবল উপদেশ শুনে তা নয়, বরং পরিবেশ থেকে বাস্তব শিক্ষা পায়। সমালোচনা। বোবোডল পরীক্ষার কিছু সমালোচনা রয়েছে, যেমন: 1. পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। শিশুরা কৃত্রিম পরিবেশে ছিল, যা বাস্তব জীবনের মতো নয়। 2. স্বল্প মেয়াদী প্রভাব। শিশুরা দীর্ঘমেয়াদে কেমন আচরণ করবে তা বোঝা যায়নি। 3. নৈতিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। শিশুরা যদি সহিংস আচরণ শেখে, তবে এটি তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মন্তব্য: বান্দুরার বোবোডল পরীক্ষা সামাজিক শিখন তত্ত্বের একটি শক্তিশালী প্রমাণ। এটি দেখায় যে শিশুরা তাদের আশেপাশের পরিবেশ থেকে শেখে এবং যা দেখে তাই অনুকরণ করে। তাই শিশুদের সামনে কী ধরনের আচরণ প্রদর্শন করা হচ্ছে তা অভিভাবক ও শিক্ষকদের সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। এই পরীক্ষার ফলে শিক্ষা, মিডিয়া এবং মনোবিজ্ঞানের উপর গভীর প্রভাব পড়েছে এবং এটি শিশু মনোবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে পরিগণিত হয়। কোয়েশ্চেন নাম্বার 28। ব্রুনার, ওশুবেল, ভাইগটস্কি এবং বান্দুরার শিখন তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ব্রুনার, ওশুবেল, ভাইগটস্কি ও বান্দুরার শিখন তত্ত্বের তুলনামূলক আলোচনা। নিচে একটি টেবিল দেওয়া আছে, যে টেবিলে 5টি কলাম আছে। প্রথম কলমটি হচ্ছে বিষয়, দ্বিতীয় কলমটি হচ্ছে ব্রুনারের শিখন তত্ত্ব, তৃতীয় কলামটি হচ্ছে ওশুবেলের শিখন তত্ত্ব, চতুর্থ কলমটি হচ্ছে ভাইগটস্কির শিখন তত্ত্ব, পঞ্চম কলমটি হচ্ছে বান্দুরার শিখন তত্ত্ব। 1. শিখনের ধরন। অনুসন্ধান বা আবিষ্কারের মাধ্যমে শেখা, অর্থপূর্ণভাবে শেখা, পূর্ব জ্ঞান ভিত্তিক। সামাজিক সহযোগিতার মাধ্যমে শেখা, অনুকরণ ও পর্যবেক্ষণের মাধ্যমে শেখা। 2. মূল ধারণা। জ্ঞান নিজেরা গঠন করে, পূর্ব জ্ঞানকে নতুন তথ্যের সাথে সংযুক্ত করে শেখে। সামাজিক মিথস্ক্রিয়া শেখার মূল ভিত্তি। মডেল পর্যবেক্ষণ ও অনুকরণ শিক্ষার মূল ভিত্তি। 3. শিক্ষকের ভূমিকা। সহায়ক ও গাইড। তথ্য সংগঠিতভাবে উপস্থাপনকারী। সহযোগী, যিনি ZPD-তে সহায়তা করেন। আদর্শ বা মডেল, যাকে অনুকরণ করা যায়। 4. শিক্ষার্থীর ভূমিকা। সক্রিয় অনুসন্ধানকারী, পূর্ব জ্ঞান ব্যবহারকারী,
সহকর্মীর সহযোগিতায় শিখন, পর্যবেক্ষণ ও অনুসরণকারী। 5. মূল কৌশল: সর্পিল পাঠ্যক্রম, আবিষ্কারমূলক শিখন, অগ্র সংগঠনক, অধীনস্থ তত্ত্ব ইত্যাদি। ZPD স্ক্যাফোল্ডিং, আত্মকথন, মডেলিং, পর্যবেক্ষণমূলক শিখন, স্বকার্যকারিতা। 6. জ্ঞানার্জনের প্রক্রিয়া: নিজের অভিজ্ঞতার মাধ্যমে আবিষ্কারের দ্বারা শিখন সম্পন্ন হয়। পূর্ব ধারণার সাথে সংযোগ ঘটিয়ে শিখন সম্পন্ন হয়। সামাজিক পরিবেশ ও ভাষার মাধ্যমে শিখন সম্পন্ন হয়। আচরণ পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার মাধ্যমে শিখন সম্পন্ন হয়। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 1, মার্কস 2। 1. অপানুবর্তন কি? প্রাচীন অনুবর্তন: প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয়, একেই অপানুবর্তন বলে। 2. অনুবর্তন প্রতিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও মূল উদ্দীপকের অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে অনুবর্তন প্রতিক্রিয়া বলে। 3. অনুবর্তনের প্রধান ভাগ দুটির নাম লেখো। অনুবর্তনের প্রধান দুটি ভাগ হল রোমান 1 প্রাচীন বা ক্লাসিক্যাল অনুবর্তন এবং রোমান 2 সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। 4. প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে, যেমন লালাক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনির সংযোগ। পৃষ্ঠা 66। 5. অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিবর্ত প্রতিক্রিয়াকে বলা হয় অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া, যেমন ঘণ্টাধ্বনির ফলে লালাক্ষরণ। 6. রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে, যেমন খাদ্য দেখলে লালাক্ষরণ। 7. আর রেসপন্ডেন্ট টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? আর রেসপন্ডেন্ট টাইপ অনুবর্তন হল সক্রিয় অনুবর্তন শিখন বা টাইপ 2 শিখন। 8. এস অপারেন্ট টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? এস অপারেন্ট টাইপ অনুবর্তন হল প্রাচীন অনুবর্তন শিখন বা টাইপ 1 শিখন। 9. কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে প্রাচীন অনুবর্তনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নোবেল পুরস্কার লাভ করেন? আইভান প্যাভলভ 1904 খ্রিস্টাব্দে প্রাচীন অনুবর্তনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নোবেল পুরস্কার লাভ করেন। 10. অনুবর্তন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলা হয়। 11. প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিআর বলতে কি বোঝো? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিআর অর্থাৎ কন্ডিশনড রেসপন্স এর বাংলা সমার্থক হল অনুবর্তিত প্রতিক্রিয়া। এটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের সাহায্যে সৃষ্ট এক স্বাভাবিক প্রতিক্রিয়া। 12. শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। শিখনের দুটি কৌশল হল রোমান 1 অনুবর্তন কৌশল, রোমান 2 প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল।
13. প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন আইভ্যান প্যাভলভ। 14. প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্রটি নিম্নরূপ: ঘণ্টার ধ্বনি ব্র্যাকেটে উদ্দীপক 1, অ্যারো সজাগ ভাব, আর হচ্ছে লালাক্ষরণ। সজাগ ভাব হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া 1, আর খাদ্য হচ্ছে উদ্দীপক 2, আর লালাক্ষরণ সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া 2। 15. কোন রাশিয়ান শারীরতত্ত্ববিদ অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেন? বিশিষ্ট রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভ্যান পেত্রোভিচ প্যাভলভ অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেন। 16. ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম কি? ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম প্রাচীন অনুবর্তন। 17. প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিএস বলতে কি বোঝো? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিএস বলতে কন্ডিশনড স্টিমিউলাস বা অনুবর্তিত উদ্দীপককে বোঝায়। 18. প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত ইউএস এর পুরো কথাটি কি? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত ইউএস এর পুরো কথাটি হল আনকন্ডিশনড স্টিমিউলাস বা স্বাভাবিক উদ্দীপক। 19. প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত ইউআর এর পুরো কথাটি কি? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত ইউআর এর পুরো কথাটি হল আনকন্ডিশনড রেসপন্স বা স্বাভাবিক প্রতিক্রিয়া। 20. প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় কাইমোগ্রাফ এ কোন উপাদানের পরিমাণ লিপিবদ্ধ করা হয়? প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় কাইমোগ্রাফে লালার পরিমাণ লিপিবদ্ধ করা হয়। 21. অনুবর্তনের অপর একটি অবস্থার নাম লেখো। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের প্রতিস্থাপন। 22. প্রাচীন অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়া কোন প্রকার স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রাচীন অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। 23. উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়া কোনটি? 8 টাইপ শিখনকে কোন প্রকার অনুবর্তন বলা হয়? উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়াটি হল প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া। 8 টাইপ শিখনকে সক্রিয় অনুবর্তন বলা হয়। 24. অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি? অনুবর্তনের পরে যদি ঘটনাটি পুনরায় কয়েকবার পরীক্ষামূলক পরিস্থিতিতে আনা হয় তাহলে অনুবর্তন প্রতিক্রিয়াটি পুনরায় ফিরে আসে। একেই অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলে। 25. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা কোন ধরনের শিখন নিয়ন্ত্রিত হয়? S-R বন্ডের কথা কে বলেছিলেন? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয়। S-R বন্ডের কথা বলেছিলেন আইভ্যান প্যাভলভ। 26. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে। যেমন শিক্ষার্থী অঙ্ক সঠিক করে প্রশংসা অর্জন করে। 27. স্কিনার বাক্স কি? সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন যা স্কিনার বাক্স নামে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে, সেটি একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি লিভারে চাপ দিলেই ট্রের মধ্যে খাদ্য চলে আসে। অল্প সময়ের মধ্যে বহু আচরণ নৈর্ব্যক্তিকভাবে অধ্যয়নের জন্য এটি ব্যবহার করা হয়। 28. অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: রোমান 1. অপারেন্ট অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয়।
রোমান 2 অপারেন্ট অনুবর্তনের জন্য শক্তিদায়ক উদ্দীপক একান্তভাবে দরকার। 29 সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি লেখো। সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি হল S1 অ্যারো R1 অ্যারো S2 অ্যারো R2। 30 আর টাইপ আচরণ কি? যে আচরণের কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা যে আচরণ ঘটানো যেতে পারে তাকে আর টাইপ আচরণ বলা হয়। 31 শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ হল রোমান 1 শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষাভীতিকে দূর করা হয়। রোমান 2 শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়। 32 সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? স্কিনার সক্রিয় অনুবর্তনের যে মতবাদ প্রচার করেন তাকে বিশেষ অর্থে কি বলা হয়? সক্রিয় অনুবর্তনের অপর নাম ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক অনুবর্তন। স্কিনার সক্রিয় অনুবর্তনের যে মতবাদ প্রচার করেন তাকে বিশেষ অর্থে অপারেন্ট অনুবর্তন বলা হয়। 33 স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? স্কিনার রেসপন্ডেন্ট এবং অপারেন্ট এই দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন। 34 অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? স্কিনার কত প্রকার শক্তিশালী উদ্দীপকের কথা বলেছেন? অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হল প্রাণীর সক্রিয়তা। স্কিনার 2 প্রকারের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন। 35 স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দুটি কি? স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দুটি হল রোমান 1 ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক, রোমান 2 ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক। 36 অপারেন্ট কাকে বলে? অপারেন্ট হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই। 37 সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? আর টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর টাইপ আচরণ একটি সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। 38 এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? রেসপন্ডেন্ট আচরণ কি? এস টাইপ আচরণ প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। রেসপন্ডেন্ট আচরণ হল যার নির্দিষ্ট উদ্দীপক আছে। 39 কম্পিউটার ভিত্তিক শিখনের ক্ষেত্রে কোন প্রকার অনুবর্তনের প্রয়োগ দেখা যায়? পায়রা ও ইঁদুরের উপর কে গবেষণা করেন? কম্পিউটার ভিত্তিক শিখনের ক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ দেখা যায়। পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেন স্কিনার। 40 স্কিনারের উল্লিখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের উল্লেখ করো। স্কিনারের উল্লিখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি হল রোমান 1 নিরবিচ্ছিন্ন শিডিউল, রোমান 2 সময়ান্তর শিডিউল। 41 রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? স্বতঃক্রিয়ামূলক বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব বোঝাতে গিয়ে স্কিনার প্রাণীর দুই ধরনের আচরণের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে একটি হল রেসপন্ডেন্ট, যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ। 42 অপারেন্ট বলতে কি বোঝো? অপারেন্ট হলো ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার নির্দিষ্ট উদ্দীপক নেই। এইরূপ প্রতিক্রিয়ার জন্য প্রাণীর সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন। 43 সক্রিয় আচরণ বলতে কি বোঝো? সক্রিয় আচরণ হলো এক ধরনের আচরণ যার কোনো সুনির্দিষ্ট উদ্দীপক নেই, তাকে যে কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায়, যেমন স্কিনারের বাক্স পরীক্ষায় পায়রাটির খাঁচা খুলে গম খেতে পারা। 44 পায়রা নিয়ে কোন শিখন কৌশলের পরীক্ষা হয়েছিল? সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? পায়রা নিয়ে সক্রিয় অনুবর্তন শিখন কৌশলের পরীক্ষা হয়েছিল। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ B.F. স্কিনার।
পৃষ্ঠা 67। পৃষ্ঠা 68। 45। সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়? সমস্যা সমাধানমূলক পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য পূরণে বাধা পেলে সমস্যা তৈরি হয়। ব্যক্তি, অ্যারো দিয়ে বাধা, তারপরে অ্যারো দিয়ে লক্ষ্য। 46। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির দুটি সূত্র হল রোমান 1 ফললাভের সূত্র এবং রোমান 2 অনুশীলনের সূত্র। 47। প্রচেষ্টার ভুল শিখন কৌশলের অর্থ কী? থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন হল একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন সম্পূর্ণ হয়। 48। পাজল বক্স কি? থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সের নাম পাজল বক্স। 49। থর্নডাইকের ফললাভের সূত্রটি বিবৃত করো। থর্নডাইকের ফললাভের সূত্রে বলা হয়েছে, একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। 50। থর্নডাইকের শিখন তত্ত্বে কটি মুখ্য ও গৌণ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে? থর্নডাইকের শিখন তত্ত্বে 3টি মুখ্য ও 5টি গৌণ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে। 51। শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্রকে কটি ভাগে ভাগ করা হয়? শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্রকে 2টি ভাগে ভাগ করা হয়, রোমান 1 ব্যবহারের সূত্র এবং রোমান 2 অব্যবহারের সূত্র। 52। শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি লেখো। শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি হল, যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয়। 53। শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি লেখো। শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি হল, যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময় ধরে তৈরি করা হয় না তখন বন্ধনের শক্তি হ্রাস পায়।